বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, দনিয়া ইউনিভার্সিটি কলেজ, ঢাকা। আমি বিবিএ অনার্স পার্ট 3 এর অর্গানাইজেশনাল বিহেভিয়ার যে কোর্সটি আছে সেইটি ক্লাস নিচ্ছি। ইতিপূর্বে আমি তোমাদের অষ্টম অধ্যায় পর্যন্ত অর্থাৎ 7 নম্বর অধ্যায় পর্যন্ত ক্লাস নিয়েছি। আজকে অষ্টম অধ্যায় ক্লাস নেব। এই অষ্টম অধ্যায়ে যে বিষয়টি রয়েছে সেটি হলো ইন্টারপার্সোনাল বিহেভিয়ার অর্থাৎ আন্তঃব্যক্তিক আচরণ। এটির উপর তোমাদের আমি আজকে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমরা যে কথাগুলো বলতে পারি সেটা হলো যে একজন মানুষ সে একটি পরিবারে বড় হয়, সেখান থেকে সে শিক্ষা লাভ করে, একটা সমাজের মধ্যে অবস্থান করে, সেখানে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়, সামাজিক বিভিন্ন নিয়ম নীতি সংস্কৃতি তার অভিজ্ঞতা সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে, তার আচরণে প্রভাব বিস্তার করে এবং এটি দ্বারা সে বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করে। এগুলো নিয়েই সে একসময় সংগঠনে যোগদান করে এবং সংগঠনে যোগদান করার পরে সেখানে সে বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত হয়। সম্পৃক্ত হওয়ার পরে তাদের ভিতরে বিভিন্ন ধরনের কথাবার্তা বা যোগাযোগ হয়। তো দেখা যায় যে এই কাজটি করতে গিয়ে তাদের ভিতরে বিভিন্ন বিষয়ে মতের ঐক্য হতে পারে, আবার অনেক সময় মতের দ্বন্দ্ব দেখা দিতে পারে। এই যে দ্বন্দ্বটি এইটি সাধারণত ব্যক্তিগত চাহিদা থেকে সৃষ্টি হয়। যেহেতু দুইজন ব্যক্তি বা দলের ভিতরে যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারা একাধিক পরিবার থেকে বা সমাজ থেকে আসেন বলে যদিও তাদের সংগঠনে কাজ করার ক্ষেত্রে সংগঠনের উদ্দেশ্য বা লক্ষ্য একটি, কিন্তু প্রত্যেকের ভিন্ন ভিন্ন লক্ষ্য বা চাহিদা বা উদ্দেশ্য থাকে এবং বিভিন্ন ব্যক্তিবর্গ তারা বিভিন্ন পরিস্থিতি থেকে বিভিন্নভাবে তারা দেখেন এবং মনোভাব বা আচরণ তারা প্রকাশ করেন। ফলে দেখা যায় উভয়ের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে এবং একের অপরের আচরণ দ্বারা এখানে নৈরাশ্য অর্থাৎ হতাশা সৃষ্টি হতে পারে ইত্যাদি বিষয়গুলো থেকে দ্বন্দ্বের সৃষ্টি। তো এই আন্তঃব্যক্তিক আচরণে আমরা এই অধ্যায়ে দ্বন্দ্বের বিষয়টি নিয়ে আমরা আলোচনা প্রথমে শুরু করব। প্রথমে আমরা দ্বন্দ্ব কি বা দ্বন্দ্ব বলতে কি বোঝায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। সংঘবদ্ধ একটি দলে একাধিক পথ ও মতের লোক থাকতে পারে, কেননা একজন কর্মী একটি পরিবারের প্রেক্ষিতে শিক্ষা মূল্যবোধ নিয়ে একটি সংগঠনে সমবেত হয়, সংগঠনের মধ্যে আসে, যার ফলে সংগঠনে যে একাধিক ব্যক্তি থাকে তাদের ভিতরে মত এবং পক্ষের ভিন্নতা লক্ষ্য করা যায়, যার ফলে দেখা যায় যে ব্যক্তিগত ধ্যান ধারণা এবং চাপ পাওয়ার ভিন্নতা থেকেই সেখানে দ্বন্দ্বের উৎপত্তি ঘটে থাকে। দ্বন্দ্ব মানুষের আচরণে বিঘ্ন ঘটায়। তো এই এক বা একাধিক বিষয়ের প্রতি পরস্পর বিরোধী যে প্রতিক্রিয়া করার প্রবণতা মানুষের, এটি হলো দ্বন্দ্ব। যে কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একাধিক লোকের মধ্যে মত পার্থক্য সৃষ্টি হবেই এবং এই যে মত পার্থক্য সৃষ্টি হচ্ছে এটাকে দ্বন্দ্ব বলা হয়ে থাকে। নিস্ট্রম এবং কিট ডেভিস এই দ্বন্দ্ব সম্পর্কে বলেছেন যে লক্ষ্য অর্জন করতে অথবা লক্ষ্য অর্জনে ব্যবহৃত পদ্ধতির মতানৈক্যের কারণে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। অর্থাৎ প্রতিষ্ঠান যে লক্ষ্য রয়েছে অথবা একজন ব্যক্তি যে উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানে আসছে, এই লক্ষ্য অর্জন করতে গিয়ে বা লক্ষ্য অর্জনের জন্য যে পদ্ধতি ব্যবহার হয় এই পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে উভয়ের ভিতরে মতানৈক্য সৃষ্টি হতে পারে। সেই যে মতানৈক্য সৃষ্টি সেটা থেকে দ্বন্দ্বের সৃষ্টি হয়ে থাকে। স্টিফেন পি রবিন্স ও অনির্ম দ্বন্দ্ব সম্পর্কে যে কথাটি বলেছেন সেটি এরকম যে দ্বন্দ্ব এমন একটি প্রক্রিয়া যা শুরু হয় তখন যখন এক পক্ষ এটি প্রত্যক্ষণ করে যে তার যে বিষয় স্বার্থ রয়েছে সেই বিষয়টি অপর পক্ষের দ্বারা নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে। অর্থাৎ দ্বন্দ্বটি ওই সময় শুরু হবে যখন এক পক্ষ দেখবে যে তার স্বার্থটি অপর পক্ষ দ্বারা প্রভাবিত হচ্ছে বা প্রভাবিত হওয়ার উপক্রম হয়েছে।
তো সুতরাং দ্বন্দ্ব হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একাধিক ব্যক্তির মধ্যে যে মতপার্থক্য বা বৈরিতা, যা মানুষের ভেতরে বিভিন্ন বিদ্বেষ বা অসহযোগিতামূলক আচরণের মধ্য দিয়ে প্রকাশিত হয়। তো এইটি হচ্ছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব একটি চিরন্তন বিষয়, দ্বন্দ্ব সবসময় থাকবে। তবে সংগঠনের ভিতরে অনেক সময় দ্বন্দ্ব থাকাটাও ভালো। কারণ বিভিন্ন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব যদি সাংগঠনিক লক্ষ্য অর্জনের প্রতিযোগিতার মধ্যে দিয়ে যদি দ্বন্দ্ব সৃষ্টি হয়, সেটি অনেক সময় ভালো। দেখা গেল ২ গ্রুপ কে আগে কাজ করতে পারে, কে প্রতিষ্ঠানের লক্ষ্য আগে অর্জন করতে পারে, ভালো কিছু করতে পারে। এরকম যদি প্রতিযোগিতা নিয়ে দ্বন্দ্ব হয়, সেটি কিন্তু প্রতিষ্ঠানের জন্য ভালো। অতএব দ্বন্দ্ব যে সর্বক্ষেত্রে যে খারাপ হবে, সেটি নাও হইতে পারে। এখন আমরা পাশাপাশি যেটি আলোচনা করব সেটা হলো দ্বন্দ্বের প্রকৃতি এবং দ্বন্দ্বের কারণ নিয়ে আমরা আলোচনা করব। একাধিক লোক উপস্থিত যেখানে থাকবে সেখানে মতদ্বৈধ অর্থাৎ মতের মধ্যে বিরোধিতা থাকবে, এটি স্বাভাবিক ব্যাপার। কারণ মানুষের চাহিদা এবং প্রয়োজনীয়তার মধ্যে পার্থক্য রয়েছে। আধুনিক যে সংগঠন, এটি একটি জটিল সাবসিস্টেম এবং যে কোনো সংগঠনের প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে এই কর্মীদেরকে কাজ চালিয়ে যেতে হয় এবং সেই পরিবেশের মধ্যে অভ্যন্তরীণ বাহ্যিক শক্তি এই সংগঠন উপাদানগুলোকে প্রভাবিত করে, ফলে এখানে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তো দ্বন্দ্বের যে প্রকৃতি সেটি হলো পরিবর্তিত প্রেক্ষিত, অর্থাৎ সময় পরিবর্তন যখন হয় তখন সবকিছুই পরিবর্তন হয় এবং সময় পরিবর্তনের সাথে সাথে সংগঠনে নিয়োজিত যে ব্যক্তিবর্গ রয়েছে তাদের এই অভ্যাস বা চিন্তাধারা পরিবর্তন হয়। যেমন আজকে সংগঠনে যে লোকগুলো নিযুক্ত রয়েছেন তাদের মূল্যবোধ, বিশ্বাস, অভ্যাস, রুচিবোধ এটি আগামী দিন যে বজায় থাকবে এটা নাও হতে পারে। পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে এগুলো পরিবর্তন হয়ে যেতে পারে। দ্বিতীয় যেটি রয়েছে যে চাহিদার অপূর্ণতা। আজকে কর্মীদের চাহিদা যদি প্রতিষ্ঠান অতৃপ্ত নাও থাকে, তাহলে আগামীকাল আবার নতুন চাহিদা দেখা দিতে পারে। আর যখনই উচ্চ ব্যবস্থাপনা ওই চাহিদা না মেটাবে, তখনই কিন্তু সংগঠনের লোকজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেবে। এরপর যে বৈরী সম্পর্ক, যদি কর্মীর প্রত্যাশা পূরণ না হয় তাহলে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। দ্বন্দ্ব সাংগঠনিক জীবনের নিত্যসঙ্গী এবং একটি জটিল অংশবিশেষ। সংগঠন এবং সংগঠন নিজের লোকগুলোর সম্পর্ক মূলত বিপরীত। এখানে সংগঠন চায় কাজ, কিন্তু মানুষ বা কর্মীরা চায় তাদের নিজস্ব ব্যক্তিগত সুবিধা। এই সমস্ত সম্পর্কের কারণে, বৈরী সম্পর্কের কারণে দেখা যায় যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। সুবিধার ঘাটতির কারণে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে থাকে। সংগঠনে অন্তর্ভুক্ত সংগঠনের কর্মী এবং কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিতে পারে, মতপার্থক্যের দ্বন্দ্ব দেখা দিতে পারে। পাশাপাশি অনেক সংগঠন ও কর্মচারীদের দ্বন্দ্ব এটিকে মনস্তাত্ত্বিক বিষয় বলে অনেকেই মনে করেন। এখানে দেখা যায় যে এই কোনো ব্যক্তি যখন কোনো সংগঠনে যোগদান করে, তখন সে কাজ করার সাথে অনেক সময় তার বন্ধুদের সাথে দেখা করতে পারে না, তার ভিতরে নৈরাশ্য সৃষ্টি হয়, তার ভিতরে যে স্বাধীনতা ছিল সেটা খর্ব হয়। এই বিষয়গুলো তার ভিতরে মানসিক দ্বন্দ্ব সৃষ্টি করে এবং এইটার কারণে সব প্রতিষ্ঠান দ্বন্দ্ব দেখা দেয়। পাশাপাশি অধীনতা, সংগঠন লোকজনের মধ্যে যে মনস্তাত্ত্বিক চাহিদা, এটির ঐক্যের অভাবে দ্বন্দ্বের সৃষ্টি হয়। কর্মীরা চায় স্বাধীনতা, কিন্তু প্রতিষ্ঠান চায় কর্মীরা অধীন থাকবে এবং তারা কাজ করবে। এর ফলে কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হয়ে থাকে। এরপরে যেটি বলা হচ্ছে অনিবার্য সংগঠনে, একটি দ্বন্দ্বের একটি মানে অন্যতম গুরুত্ব বৈশিষ্ট্য হলো এটি অনিবার্য। এখানে বিভিন্ন ধরনের মতের লোক আছে, দ্বন্দ্ব এখানে থাকবেই, দ্বন্দ্ব ছাড়া চলবে না। তবে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু দ্বন্দ্ব খারাপ নয়। আমি আগেও বলেছি দ্বন্দ্ব অনেক সময় ভালো। অনেক সময় দ্বন্দ্ব প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়িয়ে দিতে পারে, কাজের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এই হলো দ্বন্দ্বের প্রকৃতি। এরপরে আমরা যেটি আলোচনা করব সেটা দ্বন্দ্বের কারণ। প্রথমেই বলা হচ্ছে সম্পদের সীমাবদ্ধতা। আমরা জানি যে প্রকৃতিগতভাবেই মানুষের অভাব অসীম, কিন্তু সেইটি পূরণের যে সম্পদ সেটার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। প্রায় প্রতিটি শিল্প কারখানায় যে সম্পদ ব্যবহার করে সেটিও সীমাবদ্ধ। ওখানে যারা কাজ করে, শিল্প যারা কাজ করে, তাদের যে চাহিদা তার তুলনায় সম্পদ সীমাবদ্ধ থাকে। ফলে সেই ক্ষেত্রে অনেক সময় কর্মচারী কর্মকর্তাদের যে সুযোগ সুবিধা এটা অনেক সময় পূরণ করা সম্ভব হয় না, ফলে সংগঠনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
এরপর দ্বিতীয় যেটি রয়েছে সেটা লক্ষ্যের পার্থক্য। প্রতিষ্ঠান এবং কর্মী লক্ষ্য উদ্দেশ্য একমুখী হতে পারে। অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠানের লক্ষ্য হলো বেশি বেশি উৎপাদন করা, মুনাফা অর্জন করা, পাশাপাশি ব্যক্তির লক্ষ্য হলো নিজের অর্থনৈতিক সুবিধা, নিজের উন্নতি, এই বিষয়ে এই ক্ষেত্রে এই লক্ষ্যের পার্থক্যের কারণে অনেক সময় দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে যেটি রয়েছে সেটা হলো সাংগঠনিক বিভ্রান্তি। শিক্ষার্থীরা এখানে সাংগঠনিক বিভ্রান্তি বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো যে সংগঠনে যারা কাজ করে এই কর্মীরা স্বাভাবিকভাবে একে অপরের সহযোগী, কিন্তু কোনো শিল্প কারখানায় কর্মীদের দায়িত্ব কর্তব্য যদি সুনির্দিষ্টভাবে বন্টন করা না হয় তাহলে দেখা যায় স্বাভাবিকভাবে একজন কর্মীর দায়িত্ব বা কর্তব্যের পরিধি কি বা পরিমাণ কতটুকু এটা সে যদি সুস্পষ্টভাবে বুঝতে না পারে সেক্ষেত্রে কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ সংগঠনের কর্মকাণ্ড যদি সুস্পষ্ট না হয় তাহলে দ্বন্দ্ব অনিবার্য হয়ে পড়ে। এরপরে 4 যেটা রয়েছে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ। ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠানের সর্বস্তরে ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে হবে। শ্রমিক কর্মচারী নিয়োগ থেকে শুরু করে প্রশিক্ষণ, বেতন, ভাতা, বোনাস, পদোন্নতি, আবাসস্থল বন্টন ইত্যাদি ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে যদি ব্যবস্থাপনারা কোনো রকম অনিয়ম বা দুর্নীতি করে, স্বজনপ্রীতি করে তাহলে সেক্ষেত্রে কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। এরপর আছে মূল্যবোধের পার্থক্য। সংগঠনে যারা কাজ করতে আসছে তাদের প্রত্যেক ব্যক্তির চিন্তা ভাবনা, মূল্যবোধের পার্থক্য রয়েছে এবং এই সমস্ত পার্থক্যের কারণে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে থাকে। এরপর যেটা যোগাযোগের সমস্যা, সংগঠনের ভেতরে যদি বিভিন্ন দল থাকে, দলে বিভক্ত হয়ে যদি কাজ করে সেক্ষেত্রে যদি এক দলের সাথে অপর দলে যদি যোগাযোগ ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত না হয় অথবা ব্যবস্থাপনার সাথে যদি শ্রমিকদের ভালো যোগাযোগ সৃষ্টি না হয় সেক্ষেত্রে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে এবং দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। এরপরে যেটি রয়েছে সেটা হলো প্রেষণার অভাবের কারণে কর্মীরা যে কাজ করে সেই ক্ষেত্রে তারা যদি কাজ করার ক্ষেত্রে প্রেষণা যদি না পায় তাহলে সেক্ষেত্রে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। অনেক সময় কর্মীরা তাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠানের ভেতরে চালাতে চায়, সেই কারণে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। আর সর্বশেষে যদি প্রশাসন বা ব্যবস্থাপনা কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে যদি কর্মীদের স্বার্থ যদি উপেক্ষিত হয় সেক্ষেত্রে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। এই হলো দ্বন্দ্ব সৃষ্টির কারণ। এরপরে আমরা যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হলো যে আন্তঃদলীয় দ্বন্দ্ব কেন সংগঠিত হয় সেটি নিয়ে আমরা আলোচনা করব। 2 বা ততোধিক দলের মধ্যকার দলকে সাধারণত আন্তঃদলীয় দ্বন্দ্ব বলা হয়। একটি প্রতিষ্ঠানের ভিতরে একটি সংগঠনের একাধিক দল থাকতে পারে। সেই 2 বা ততোধিক দলের মধ্যে যখন দ্বন্দ্ব সৃষ্টি হয় সেটাকে আন্তঃদলীয় দ্বন্দ্ব বলা হয়। এই দ্বন্দ্ব অন্যান্য দ্বন্দ্বের মতো ক্ষতিকর নয়, তবে এই দ্বন্দ্ব যদি নির্দিষ্ট সীমারেখার মধ্যে রাখা যায়, নিয়ন্ত্রণ করা যায় তাহলে সাংগঠনিক কার্যকারিতা বৃদ্ধি পায়। তবে যদি এইটি সীমারেখার বাইরে চলে সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তো এখানে আন্তঃদলীয় দ্বন্দ্ব একেবারে কঠোর হস্তে দমন করার প্রয়োজন নেই। এতে আবার এটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, বরঞ্চ এই দ্বন্দ্ব মীমাংসায় ব্যবস্থাপনাকে যথেষ্ট কৌশলী হতে হবে এবং কৌশলের মাধ্যমে এই দ্বন্দ্ব মীমাংসার চেষ্টা চালাতে হবে। তো আন্তঃদলীয় যে দ্বন্দ্ব এটা কেন সংগঠিত হয় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। বিভিন্ন কারণে আন্তঃদলীয় দ্বন্দ্ব সংগঠিত হতে পারে। আমরা আগে বলেছি যে দুই বা ততোধিক সংগঠনের অভ্যন্তরে দুই বা ততোধিক দলের যে ভেতরে যে দ্বন্দ্ব সেটাকে আমরা আন্তঃদলীয় দ্বন্দ্ব বলছি। তো এখানে আন্তঃদলীয় দ্বন্দ্বের যে কারণগুলোর কথা বলা হচ্ছে, কেন এটা সংগঠিত তার ভিতরে বলা হচ্ছে কার্য নির্ভরশীলতা। অর্থাৎ যখন কোনো কার্য সম্পাদনে 2 বা ততোধিক দলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন হয় তখনই একে অন্যের উপর নির্ভরশীলতা দেখা দেয় এবং এই নির্ভরশীলতা থেকে দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে। অর্থাৎ সংগঠনের ভিতরে একাধিক দল আছে, এই দলগুলো যখন কার্য সম্পাদনে একে অন্যের উপর নির্ভরশীল হয় তখন এই নির্ভরশীলতা থেকে কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই কার্য নির্ভরশীলতা দ্বন্দ্বগুলোর মধ্যে প্রথম যেটা হচ্ছে ধারাবাহিক নির্ভরশীলতা। অর্থাৎ একটি উৎপাদন বা বন্টন প্রতিষ্ঠানের ধারাবাহিকভাবে এই প্রক্রিয়াটি, অর্থাৎ উৎপাদন বা বন্টন প্রতিষ্ঠানিক কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে প্রক্রিয়াটা সম্পাদন হয় এবং সাংগঠনিক দ্বন্দ্বের অন্যতম কারণ কার্য সম্পাদনের বিভিন্ন বিভাগের পারস্পরিক নির্ভরশীলতা। দেখা গেল যে ধারাবাহিক কার্য নির্ভরশীলতা এক বিভাগের উৎপাদিত পণ্য অন্য বিভাগের কাঁচা হিসাবে ব্যবহৃত হয়। এক বিভাগের কর্ম সম্পাদন অন্য বিভাগের উপর যত বেশি নির্ভরশীল হবে ততই অর্থাৎ ধারাবাহিক এই ধরনের নির্ভরশীলতার কারণে আন্তঃদলীয় দ্বন্দ্ব সৃষ্টি হবে। এরপরে যেটা রয়েছে পারস্পরিক নির্ভরশীলতা। সংগঠনে কোনো কার্য সম্পাদনে কতগুলো দলের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন, তখন পারস্পরিক কার্য নির্ভরশীলতা দেখা দেয়। যেমন একটা উদাহরণ আমরা বলতে পারি
যে রোগীর অপারেশনের জন্য তার চেতনা বিলোপকারী দল, নার্স, কারিগরি স্টাফ এবং সার্জনের সমন্বয়ের প্রয়োজন পড়ে। এই ধরনের দ্বন্দ্ব তখনই সৃষ্টি হয় যখন এক বিভাগের কর্ম সম্পাদন অন্য বিভাগের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। এরপর হচ্ছে পুলড আন্তনির্ভরশীলতা। এখানে প্রত্যেক গ্রুপই ভিন্নভাবে তাদের কার্যগুলি সম্পাদন করে, কিন্তু সব দলের সুষ্ঠু কার্য সম্পাদনের উপরেই কিন্তু সংগঠনের সফলতা নির্ভর করে। তো পুলড আন্তনির্ভরশীলতার দ্বন্দ্বের সম্ভাবনা তখনই কম হয় যখন ব্যবস্থাপক মানসম্পন্ন নিয়মিত পদ্ধতির উপর নির্ভর করে কাজ করে থাকেন। এরপর হচ্ছে কার্য দ্ব্যর্থকতা, অর্থাৎ দায়িত্ব অর্পণ পূর্ব নির্ধারিত যদি না হয় তাহলে কাজে অস্পষ্টতা, প্রতিষ্ঠানের ভিতরে বা সংগঠনের ভিতরে কার কি দায়িত্ব এটা যদি পূর্ব থেকে নির্ধারণ না করা থাকে তাহলে সেক্ষেত্রে বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। এই হলো কার্যভিত্তিক নির্ভরশীলতার কারণে আন্তঃদলীয় দ্বন্দ্বের যে সৃষ্টির যে কারণগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর হচ্ছে লক্ষ্যের পার্থক্য। সংগঠন এই বিভিন্ন বিভাগের মধ্যে লক্ষ্যের পার্থক্য আছে। এতে বিভাগগুলোর প্রত্যাশা ভিন্নতা সৃষ্টি হয় এবং দ্বন্দ্ব দেখা দেয়। তো লক্ষ্যের পার্থক্যের কারণে যে দ্বন্দ্বগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো হলো যে সংগঠনের পরিবেশ, সংগঠনের পরিবেশের কারণেও এখানে আন্তঃদলীয় দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। বাইরের পরিবেশগুলো দ্রুত পরিবর্তনশীল হয়। প্রতিষ্ঠান ভেতরে অর্থাৎ সংগঠনের বাইরে যে পরিবেশটা আছে এটা অনেক সময় অনেক দ্রুত পরিবর্তন হয়, কিন্তু সেই পরিবর্তনের মাত্রাটা অর্থাৎ অত দ্রুত সংগঠনের ভেতরে সেটা পরিবর্তন করা যায় না। সংগঠনের নিজস্ব পরিবেশে এটি দ্বন্দ্ব সৃষ্টির অন্যতম উপাদান হিসেবে কাজ করে এবং দেখা যায় যে প্রতিনিয়ত প্রযুক্তি পরিবর্তন হচ্ছে, সাংগঠনিক কালচার পরিবর্তন হচ্ছে, মানুষের চাহিদা পরিবর্তন হচ্ছে। আমার সেটির সাথে তাল মেলানোর জন্য যদি সময় মতো সম্পদ প্রয়োজন মতো সরবরাহ করতে না পারে তাহলে সেক্ষেত্রে দ্বন্দ্ব সৃষ্টি হবে এবং যখনই মানুষের সম্পদ সীমিত হবে আর চাহিদা যদি অফুরন্ত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। সাংগঠনিক কাঠামো যদি সুস্পষ্ট না হয় তাহলে সেক্ষেত্রে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। অর্থাৎ সাংগঠনিক কাঠামোতে কার কি দায়িত্ব এটা সঠিকভাবে বিন্যস্ত না হলে এখানে দায়িত্ব কর্তব্যের মধ্যে অস্পষ্টতা দেখা দেয় এবং দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। বেতন কাঠামো যদি পূর্ব নির্ধারিত না হয়, সঠিক না হয় এবং সংগঠনের পুরস্কার পদ্ধতি, কাজের প্রতি গুরুত্ব ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে যদি এখানে বেতন কাঠামো নিয়ে নির্ধারণ না হয় তাহলে সেখানে আন্তঃদলীয় দ্বন্দ্ব হতে পারে। এরপরে যেটা হচ্ছে যোগাযোগের সমস্যা। কার্য সম্পাদনে পারস্পরিক নির্ভরশীলতার বিষয়টি রয়েছে এবং প্রত্যেক দলের মধ্যে যদি কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠা না হয় তাহলে সেক্ষেত্রে এখানে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। এইগুলো লক্ষ্যের পার্থক্য। এরপর রয়েছে প্রত্যক্ষণের পার্থক্য। মানুষ একের অপর সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা করে, এটা সাধারণত অনুমান ভিত্তিক হয়ে থাকে এবং লক্ষ্যের বিভিন্নতা ও ব্যক্তিত্বের পার্থক্যের জন্য বাস্তব অবস্থা অনুমান থেকে অনেক সময় দূরে থাকে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির নিজস্ব লক্ষ্য ভিন্ন হয়, ব্যক্তিত্ব পার্থক্য থাকার ফলে অপর ব্যক্তিকে সে সঠিকভাবে সংজ্ঞায়িত করতে পারে না। সেক্ষেত্রে কিন্তু ধারণাগত পার্থক্যের কারণে অনেক সময় দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। তো এই ক্ষেত্রে প্রত্যক্ষণের পার্থক্যের কারণে যেভাবে দ্বন্দ্ব সংগঠিত হয় সেটা হলো যে কার্য আরোহণ, এখানে যেটা বলা যায় কার্য আহরণের পার্থক্যের কারণে, অর্থাৎ বিভিন্ন বিভাগের মধ্যে যে কাজের পার্থক্য বিদ্যমান রয়েছে, এই কারণে কর্মীদের ভিতরে কাজের ধারণার মধ্যে কিন্তু পার্থক্য হয়। কথাটা আমি আবার বলছি যে কার্য আহরণের যে পার্থক্য, অর্থাৎ সংগঠনের যে বিভিন্ন বিভাগ রয়েছে, এই বিভিন্ন বিভাগের মধ্যে কাজের পার্থক্য রয়েছে এবং এই পার্থক্যের কারণে থাকার কারণে এই কাজের সম্পর্কে বিভিন্ন বিভাগ অন্তর্ভুক্ত লোকদের মধ্যে ধারণা কিন্তু ভিন্ন হয়। যেমন গবেষণা ও উন্নয়ন বিভাগ উৎপাদন বিভাগের চেয়ে দীর্ঘস্থায়ী লক্ষ্য নিয়ে কাজ করে। তারা দীর্ঘস্থায়ী লক্ষ্য স্থির করে এবং সেটা নিয়ে কাজ করে, দীর্ঘমেয়াদে কাজ করে। কিন্তু উৎপাদন বিভাগ স্বল্প সময় অধিকতর উৎপাদন ও গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনের ভিত্তিতে তারা কাজ করে। ফলে স্বল্প সময়ের ক্ষেত্রে উৎপাদন বিভাগকে মূল্যায়ন করা হয়, কিন্তু গবেষণা ও উন্নয়ন বিভাগকে দীর্ঘমেয়াদে হিসাবে এখানে মূল্যায়ন করা হয়। এই ধরনের পার্থক্যের কারণে অনেক সময় দেখা যায় যে দ্বন্দ্বের সৃষ্টি হয়ে থাকে। এছাড়া ভ্রান্ত প্রত্যক্ষণের একটি বিষয় আছে। কর্মীদের একটি বদ্ধমূল ধারণা বা প্রাথমিক ধারণা বা যুক্তির ভুল বা প্রত্যাশা, এই বিষয়গুলো ভুল প্রত্যক্ষণে অনেক সময় সাহায্য করে কর্মীকে। ভুল প্রত্যক্ষণ অনেক সময় দলের প্রতি যে তার বদ্ধমূল ধারণা সৃষ্টি হতে পারে যে এরা ভালো কাজ করছে না বা এখানে কাজ করা যাবে না। তো এরকম ভ্রান্ত প্রত্যক্ষণ যদি কর্মী থাকে তাহলে সেক্ষেত্রে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। এছাড়াও পদমর্যাদার যদি অসামঞ্জস্যতা থাকে, বিভিন্ন দলের মধ্যে যদি পদমর্যাদার পার্থক্য থাকে
এবং এই পার্থক্য যদি কর্মীরা ভালোভাবে মেনে না নেয়, প্রত্যক্ষণটা যদি ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে দ্বন্দ্বের সৃষ্টি হবে। এরপরে যে বিষয়টি আসে সেটা হলো সময়ের পার্থক্যের দিক বলে। অর্থাৎ এখানে যে কথাটা বলা হচ্ছে, যে কোনো কাজের সময়সীমা কাজের অগ্রাধিকার বা গুরুত্বের উপর প্রভাব বিস্তার করে থাকে। সময়ের ব্যবধান দলগুলোকে বাস্তব অবস্থা প্রত্যক্ষণে বাধা সৃষ্টি করে। অর্থাৎ দেখা যেতে পারে যে কোনো কাজ কোনো দলের কাছে অতি গুরুত্বপূর্ণ মনে হতে পারে, আবার অনেক কাজ কোনো দলের কাছে গুরুত্বহীন মনে হতে পারে। অর্থাৎ কোনো কাজ এখন কোনো গ্রুপের কাছে অধিক গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, আবার অনেক সময় দেখা যায় কোনো কাজ কোনো গ্রুপের নিকট কম গুরুত্বপূর্ণ। এই সমস্ত পার্থক্যের কারণে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। এছাড়া সর্বশেষ যে বিষয়টি আছে সেটা বিশেষজ্ঞের অতিরিক্ত চাহিদা। অর্থাৎ প্রতিষ্ঠানে যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত তৈরি করেন বা বিভিন্ন মতামত দেন, সেই ক্ষেত্রে সংগঠনের যে বিভিন্ন স্তরের কর্মী বা যারা রয়েছেন, এই বিশেষজ্ঞ এবং কর্মীদের মধ্যে একটা চিরাচরিত দ্বন্দ্ব থাকে। বিশেষজ্ঞরা সবসময় চায় যে দ্রুত এখানে কাজ বেশি হোক, এখানে লক্ষ্য দ্রুত অর্জিত হোক। পাশাপাশি অনেক সময় বিশেষজ্ঞরা যেটি করেন সেটা হলো যে প্রতিষ্ঠানকে আধুনিকরণ করতে চান, বিশেষীকরণ করতে চান, ইত্যাদি ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এখানে আধুনিক প্রযুক্তিতে যোগ্যতা সম্পন্ন লোকের প্রয়োজন পড়ে। এই সমস্ত বিভিন্ন কারণে দেখা যায় যে এখানে সংগঠনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে থাকে। এইভাবে আন্তঃদলীয় দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে এই সাংগঠনিক দ্বন্দ্বের ফলাফলটা কি হতে পারে। আমরা একটু আগেই বলেছি যে সব ধরনের দ্বন্দ্ব ক্ষতিকর নয়। অতীতে ধারণা করা হতো সব ধরনের দ্বন্দ্ব ক্ষতিকর, তবে বর্তমানে বিশ্বাস করা হয় যে দ্বন্দ্ব সবসময় নেতিবাচক ফলাফল বহন করে না। দ্বন্দ্ব কখনো কখনো নেতিবাচক, আবার কখনো কখনো ইতিবাচক ফলাফল বহন করে। দ্বন্দ্বের কারণে কোনো পক্ষ লাভবান হতে পারে, কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে, বা উভয় পক্ষ লাভবান হতে পারে বা উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে, এরকম পরিস্থিতি হতে পারে। অনেক সময় বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব উৎপাদনশীলতার মাত্রা বৃদ্ধি করতে পারে। তো সে যাই হোক, এখানে এই যে দ্বন্দ্বগুলো আছে, কিথ ডেভিস উনি এই দ্বন্দ্ব যে বিষয়টি, এই দ্বন্দ্ব সংগঠিত হওয়ার ফলে মানুষ যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করে থাকেন, তার ফলে সুনির্দিষ্ট 4টি ফলাফলের কথা উনি বলছেন যে মানুষ যখন দ্বন্দ্বের মধ্যে পড়ে তখন তার এরকম 4 ধরনের ফলাফল তৈরি হতে পারে। এখানে আমরা চিত্রে দেখতেছি যে এক পাশে ইন্ডিভিজুয়াল এজ আউটকামস, অন্যদিকে ইন্ডিভিজুয়াল বেজ আউটকামস। অর্থাৎ একদিকে এ পক্ষের ফলাফল, আরেকদিকে বি পক্ষের ফলাফল। আমরা এখানে 4 ধরনের পরিস্থিতি দেখছি। প্রথম যে পরিস্থিতি লুজ লুজ, এরকম পরিস্থিতিতে দ্বন্দ্বের ফলাফল হিসাবে দ্বন্দ্বে যারা জড়িত রয়েছে এই পক্ষ এবং বিপক্ষ ও ওই উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হবে। উভয় পক্ষ আগের থেকে বেশি ক্ষতির অবস্থানে তারা চলে যাবে। এরা শুধুমাত্র দ্বন্দ্ব করে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হবে, কোনো লাভ হবে না। অর্থাৎ দেখা গেল মালিক পক্ষের সাথে এই ব্যক্তিরা দ্বন্দ্বের মধ্যে পড়লো, কর্মীরা দ্বন্দ্বের মধ্যে পড়লো, এতে শুধুমাত্র এই দ্বন্দ্বের ফলে শুধুমাত্র কর্মীরাই কাজ হারালো, কিন্তু মালিক পক্ষ টিকে থাকলো। এই ক্ষেত্রে মালিক কর্মীরা যদি চলে যায় তাহলে উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে। দ্বিতীয় আরেকটি বিষয় আছে, সেটা হলো যে কর্মীরা চাকরি হারানোর পরে, কর্মীরা যতদিন চাকরি করে তারা কিন্তু সংগঠনের বিভিন্ন গোপনীয় তথ্য সূত্র কিন্তু তারা জেনে যায়। ফলে তারা যদি চলে যায় তাহলে কিন্তু কর্মচারীর কাজ হারানোর ফলে এই তথ্য সে যখন আরেক নতুন জায়গায় কাজ নেবে, সে কিন্তু এই প্রতিষ্ঠানের গোপন তথ্যগুলো সেখানে বলে দিবে। ফলে এই ধরনের পরিস্থিতিতে উভয় পক্ষই কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দ্বন্দ্বে এক পক্ষ লাভবান হবে এবং আরেক পক্ষ সুবিধা ভোগ করবে। যেমন এটিতে এই পক্ষ ক্ষতিগ্রস্ত হবে এবং বি পক্ষ লাভবান হবে। অর্থাৎ এই দ্বন্দ্বের ফলস্বরূপ এক পক্ষ সবল হবে আর আরেক পক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তৃতীয় যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যে দ্বন্দ্ব সৃষ্টি, সেক্ষেত্রে কর্মী লাভবান হবে, মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ এ জয়ী হবে, বি পরাজিত হবে। চতুর্থ যে পরিস্থিতি, এই দ্বন্দ্বের ফলে উভয় পক্ষ লাভবান হয়, অর্থাৎ এখানে মালিক পক্ষ লাভবান হবে এবং কর্মী পক্ষ লাভবান হবে। আমরা ওই যে কথাটি বলেছিলাম যে দ্বন্দ্ব সবসময় যে ক্ষতিকর তা নয়। চতুর্থ পরিস্থিতিতে আমরা দেখলাম যে এখানে দুই পক্ষই লাভবান হয়েছে। তো সাংগঠনিক দ্বন্দ্বের ফলে এরকম কোনো সময় উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে, মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে, কর্মীও ক্ষতিগ্রস্ত, কর্মীর চাকরি চলে যেতে পারে, মালিক পক্ষের উৎপাদনের গোপন তথ্য সূত্রগুলো বাইরে চলে যেতে পারে।
দ্বিতীয় পরিস্থিতিতে কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারে, মালিক লাভবান হতে পারে। তৃতীয় পরিস্থিতিতে কর্মী লাভবান হতে পারে, মালিক ক্ষতিগ্রস্ত হতে পারে। আর চতুর্থ পরিস্থিতিতে উভয় পক্ষ লাভবান হতে পারে। তো এই হলো সাংগঠনিক দ্বন্দ্বের ফলাফল। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সাংগঠনিক দ্বন্দ্বের শ্রেণীবিভাগ। অর্থাৎ কি কি ধরনের সাংগঠনিক দ্বন্দ্ব আমরা লক্ষ্য করে থাকি। এখানে প্রথম যেটি রয়েছে দ্বন্দ্বের প্রকারভেদে সাধারণ প্রকারভেদ আর প্রকৃতি বিবেচনায় দ্বন্দ্বের প্রকার দুইভাবে দেখানো হয়েছে। প্রথম যেটি ব্যক্তিক দ্বন্দ্ব। দ্বন্দ্ব যখন শুধুমাত্র ব্যক্তিতে এক বা একাধিক ব্যক্তিতে সংগঠিত হয় তখন সেটাকে আমরা ব্যক্তিক দ্বন্দ্ব বলি। কোনো ব্যক্তির ভেতরে যখন পরস্পর বিরোধী পেশনার উদ্ভব ঘটে, নিজের দায়িত্ব সবার সুস্পষ্ট ধারণা না থাকে বা ওই ব্যক্তি যদি তার মূল্যবোধ বিরোধী ভূমিকা পালন করতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বতন কর্মীদের কর্মকর্তাদের সাথে তার একটি পরস্পর বিরোধী একটা অবস্থান সৃষ্টি হয় এবং সেক্ষেত্রে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। এছাড়াও আন্তঃব্যক্তিক দ্বন্দ্বের ভিতর যেটি ব্যক্তিক দ্বন্দ্বের মধ্যে যেটি রয়েছে সেগুলো আন্তঃব্যক্তিক দ্বন্দ্ব, অর্থাৎ কোনো সংগঠনের একই স্তরে বা বিভিন্ন স্তরে যে সমস্ত ব্যক্তিবর্গরা কাজ করেন তাদের পরস্পরের বিশ্বাস, মূল্যবোধ, আচার আচরণ, মনোভাব ইত্যাদি কারণে কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। এটি হলো ব্যক্তিক দ্বন্দ্ব। এরপর হচ্ছে দলগত দ্বন্দ্ব। একটি সংগঠনের বিভিন্ন দল বা উপদল ইত্যাদি থাকে এবং এদের মাঝে সাংগঠনিক নীতি নির্ধারণ হয়, লক্ষ্য অর্জন, দায় দায়িত্ব বন্টন, সুযোগ সুবিধা বন্টন এগুলো থাকে এবং এগুলোর কারণে কিন্তু বিভিন্ন দলের মধ্যে যে এই যে নীতি নির্ধারণ বা লক্ষ্যের যে লক্ষ্য অর্জনের যে বিষয়টি এবং দায় দায়িত্ব ভাগের যে বিষয়টি, সুবিধা ভাগের যে বিষয়টি, এই সমস্ত কারণে কিন্তু দলগত দ্বন্দ্ব সৃষ্টি হয়ে থাকে। এটি একটি দলের ভিতরে, দলের অভ্যন্তরে একটি দলের ভেতরে যে দুই বা ততোধিক ব্যক্তি থাকে তাদের পারস্পরিক বোঝাপড়ার অভাবে বা তাদের স্বার্থের পার্থক্যের কারণে, ক্ষমতার পার্থক্যের কারণে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। আবার পাশাপাশি দুই বা ততোধিক দলের মধ্যে ক্ষমতা, সম্পদ অথবা দায়িত্ব বা আনুগত্য ইত্যাদি পার্থক্যের কারণে কিন্তু অনেক সময় দেখা যায় দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। এছাড়া দ্বিতীয় যেটি রয়েছে সাংগঠনিক দ্বন্দ্ব। ব্যক্তি বা দল সংগঠনের অত্যাবশ্যক উপাদান হিসেবে কাজ করে। এদের দ্বন্দ্ব সাংগঠনিক দ্বন্দ্ব হিসেবে অনেকে ভুল করতে পারে। সাংগঠনিক দ্বন্দ্ব একটু ভিন্ন চোখে দেখা দরকার। এর দ্বন্দ্ব শুধুমাত্র যে প্রতিষ্ঠানের অভ্যন্তরে দেখা যায় তা না, পাশাপাশি দুটি সংগঠনের মধ্যে দ্বন্দ্ব লিপ্ত হতে পারে। তো এই সাংগঠনিক দ্বন্দ্বের ভিতরে প্রথম রয়েছে সোপান দ্বন্দ্ব, অর্থাৎ সংগঠনের কাঠামোতে বিভিন্ন স্তরে যে ব্যক্তিবর্গ অবস্থান করছে, এই যেমন কোম্পানি পরিচালক, পর্ষদ, এর সঙ্গে জেনারেল ম্যানেজার, এরপরে তত্ত্বাবধায়ক, এরপরে শ্রমিক, এই সোপানের মধ্যে কিন্তু পারস্পরিক মতবিরোধের কারণে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। এছাড়া যে কার্যভিত্তিক দ্বন্দ্ব রয়েছে সাংগঠনিক দ্বন্দ্বের ভিতরে, অর্থাৎ একটি সংগঠনের বিভিন্ন বিভাগের ভিতরে দ্বন্দ্ব দেখা দিতে পারে, যেমন উৎপাদন বিভাগের সাথে বিপণন বিভাগের মতো পার্থক্যের কারণে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। এছাড়াও সরলরৈখিক ও উপদেষ্টা দ্বন্দ্ব, অর্থাৎ নির্বাহী পর্যায়ে দ্বন্দ্ব, নির্বাহীদের সাথে বিশেষজ্ঞদের দ্বন্দ্ব হতে পারে। এছাড়াও আনুষ্ঠানিক সম্পর্কের কারণে দ্বন্দ্ব দেখা দিতে পারে, অনানুষ্ঠানিক সম্পর্কের কারণে অনেক সময় দ্বন্দ্ব দেখা দিতে পারে। এই গেল সাধারণ প্রকারভেদ। এরপরে দ্বন্দ্বের প্রকারভেদ রয়েছে প্রকৃত বিবেচনায় দ্বন্দ্বের প্রকারভেদ, অর্থাৎ প্রকৃতি এখানে যে প্রকারভেদগুলো বলা হচ্ছে যে আকর্ষণ দ্বন্দ্ব। এই যে বিষয়টি এটি হলো এরকম যে যখন একজন ব্যক্তি দুটি আকর্ষণীয় সুযোগের সম্মুখীন হয় তখন সেই আকর্ষণীয় সুযোগের মধ্যে সে কোনটি বেছে নেবে সেটির ক্ষেত্রে তখন দ্বন্দ্ব সৃষ্টি হয়। এটাকে আকর্ষণ দ্বন্দ্ব বলে বলা হয়। এরপর দ্বিতীয় যেটি রয়েছে যে আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব, অর্থাৎ কোনো ব্যক্তির সম্মুখে যখন দুটি সমান পছন্দনীয় এবং সমান অপছন্দনীয় সুযোগ আসে এবং এই সুযোগের মধ্যে ব্যক্তি যে কোনো একটিকে বেছে নেবে তখন আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব সৃষ্টি। যেমন কোনো ব্যক্তি যদি একটি স্থায়ী ও একটি উচ্চ বেতনের চাকরি পায় এবং তাকে যদি এমন একটি চাকরি অফার দেওয়া হয় যেটি বেতন বেশি কিন্তু অস্থায়ী, তাহলে সেক্ষেত্রে তার ভিতরে আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব সৃষ্টি হয়ে থাকে। এরপর আছে বিকর্ষণ দ্বন্দ্ব, যখন ব্যক্তিকে দুটি সমান অপছন্দনীয় বিকল্পের মধ্যে থেকে একটি বেছে নেওয়ার কথা বলা হয় তখন সংগঠনের ভিতরে এরকম বিকর্ষণ দ্বন্দ্ব সৃষ্টি হয়ে থাকে। যেমন হরতালে অফিস যেতে বিপদের সম্মুখীন হতে পারে, আবার অফিসে না গেলে চাকরির সমস্যা হতে পারে। এর মধ্যে যে কোনো একটি বেছে নেবে তখন এক্ষেত্রে বিকর্ষণ দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরপর রয়েছে দ্বৈত আকর্ষণ দ্বৈত বিকর্ষণ, অর্থাৎ দ্বৈত আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্বে দুটো বিকল্প সুযোগ হলে যে কোনো একটি বেছে নিতে হয় এবং প্রতিটি সুযোগের পছন্দ অপছন্দের দিক রয়েছে। যেমন একজন অভাবগ্রস্ত ছাত্র
এমন একটি টিউশনি পেল যেটি করলে তার একদিনের ক্লাসে ফাঁকি দিতে হবে। ক্লাস করলে ভালো ফলাফল করতে পারবে, আর ক্লাস না করলে খারাপ ফলাফল হবে। অপরদিকে টিউশনি করলে সে আর্থিকভাবে সচ্ছল হবে, না করলে সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফলে এরকম অবস্থায় এই দ্বৈত আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব সৃষ্টি হয়ে থাকে। তো শিক্ষার্থীরা সংগঠনের ভেতরে এরকম বিভিন্ন ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। এখন আমরা যে বিষয়টি আলোচনা করছি হলো দ্বন্দ্ব নিরসনের মডেল। দ্বন্দ্ব নিরসনের মডেলের প্রদান করেছেন কিট ডেভিস। এই মডেলে দেখা যাচ্ছে যে প্রথমে দ্বন্দ্বের কারণ, আমরা পূর্বে দ্বন্দ্বের কারণ আমরা আলোচনা করছি, আর আলোচনা করছি না। সাংগঠনিক পরিবর্তন, পরিবেশ পরিবর্তন হলে সংগঠনের ভেতরে পরিবর্তন আসতে পারে, সেইটা সংগঠন করতে ব্যর্থ হতে পারে। সংগঠনে কর্মরত ব্যক্তিদের ভিতরে মূল্যবোধের পার্থক্য থাকতে পারে। পাশাপাশি সংগঠনের ভেতরে মর্যাদার পদগত মর্যাদার মধ্যে পার্থক্যের কারণে হুমকি সৃষ্টি হতে পারে। সংগঠনের বিভিন্ন ক্ষেত্রে এক একজন ব্যক্তির পার্থক্যের ভ্রান্তির কারণে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। অনেক সময় কর্মী এবং সংগঠনের ব্যবস্থাপকদের বিশ্বস্ততার অভাবের কারণে দ্বন্দ্ব হতে পারে, এবং প্রত্যেক ব্যক্তির সংগঠনে যারা কাজ করেন প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্বের পার্থক্যের কারণে দলের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। তো এই হলো দ্বন্দ্বের কারণ। দ্বিতীয় যে সেটা দ্বন্দ্বের প্রত্যক্ষণ। অনেক সময় দ্বন্দ্ব সৃজনশীল হতে পারে। যখন একাধিক দলের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়, সেই দ্বন্দ্ব অনেক সময় খারাপ না হয়ে এটা পজিটিভ হতে পারে। এই সমস্ত দ্বন্দ্ব অনেক সময় সংগঠন পুষে রাখতে চায় এবং খুব দায়িত্বশীলতার সহিত চতুরতার সহিত এগুলোকে বজায় রাখে। দেখা যায় অনেক সময় সংগঠনে দ্বন্দ্বের কারণে দলের মধ্যে দ্বন্দ্বের কারণে অনেক সময় উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এক দল আরেক দলের আগে সংগঠনের উদ্দেশ্য অর্জনের জন্য তারা জোর দিয়ে কাজ করতে পারে, এরকম। আরেকটি রয়েছে দ্বন্দ্বটি ধ্বংসাত্মক হতে পারে। তো সেক্ষেত্রে এই ধরনের দ্বন্দ্ব নিরসনের চেষ্টা চালানো উচিত। এরপরে স্তরে যেটা দেখা যাচ্ছে দ্বন্দ্ব অংশগ্রহণকারীর মনোভাব। দ্বন্দ্বে যারা অংশগ্রহণ করে তারা প্রত্যেক পক্ষ মনে করে তারা নিজে জিতবে, অপর পক্ষ পরাজিত হবে। এক পক্ষ মনে করে তারা সবসময় জয়লাভ করবে, অনেক সময় মনে করে যে অন্যরা পরাজয় হবে। এরপরে যেটি আছে সেটা হলো দ্বন্দ্ব নিরসনের কৌশল। এই স্তরে যেটি আসে দ্বন্দ্ব নিরসন মডেলের মধ্যে ভিতরে এই স্তরে যেটি আসে সেটা হলো দ্বন্দ্ব নিরসনের কিছু কৌশলের কথা বলা আছে, যে দ্বন্দ্বের কারণ যদি খুব সাধারণ হয়, ছোটখাটো হয়, সেক্ষেত্রে দ্বন্দ্ব এড়িয়ে যাওয়া উচিত। এরপরে যেটা আছে সেটা হলো শান্ত করা। এখানে যে বিষয়ের কথাটি বলা হচ্ছে, যে এখানে সহনশীলতার সহিত একজন দায়িত্বশীল ব্যক্তি উভয় পক্ষের যে বিষয়টি এটা যুক্তিযুক্ততা তুলে ধরে উভয় পক্ষকে শান্ত করবে। এরপর হচ্ছে যদি সেভাবে না হয়, উভয় পক্ষ যদি খুব জোরদার হয় দ্বন্দ্বের ভিতরে, সেক্ষেত্রে বল প্রয়োগের মাধ্যমে এটা সমাধান করতে হবে, অথবা উভয় পক্ষের মধ্যে আপোষ করতে হবে, মুখোমুখি বসে আলোচনার মাধ্যমে দ্বন্দ্বের নিরসন করতে হবে। আর যদি দ্বন্দ্বের বজায় থাকে, সেক্ষেত্রে দ্বন্দ্বের ফলাফল এরকম হবে, উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, যেটা আমরা আগে আলোচনা করেছি। মালিক পক্ষ কর্মী পক্ষ তার চাকরি হারাবে, এবং মালিক পক্ষ কর্মীরা যে চাকরি হারিয়ে চলে গেল তারা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সমস্ত কৌশল অপরপক্ষে ফাঁস করে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে কর্মী ক্ষতিগ্রস্ত হবে, মালিক পক্ষ লাভবান হতে পারে। অনেক ক্ষেত্রে মালিক পক্ষ কর্মী উভয় লাভবান হতে পারে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু মালিক লাভবান হবে, কর্মী লাভবান হবে, মালিক ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এরকম পরিস্থিতি দ্বন্দ্বের ফলাফল আসতে পারে। এই হলো দ্বন্দ্বের নিরসনের মডেল। তো যাই আজকের এই বিষয়টি আমরা এই দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা আমরা করলাম। এখন এই আন্তর্জাতিক দ্বন্দ্ব কিভাবে সমাধান করা যেতে পারে, আমরা যত ধরনের আন্তর্জাতিক দ্বন্দ্ব আমরা আলোচনা করলাম, এইটি কিভাবে নিরসন করা যায় সেটি নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা দ্বন্দ্ব রেখে কিন্তু সংগঠনের গতিশীলতা আনয়ন করা যায় না। সংগঠন যদি দ্বন্দ্বের উৎপত্তি হয়, উপস্থিতি লক্ষ্য করা যায়, তাহলে ব্যবস্থাপনাকে এটি মিটিয়ে ফেলার চেষ্টা করতে হবে। এটি যদি না মিটে ফেলা হয়, তাহলে কিন্তু সংগঠনে গতিশীলতা আনয়ন করা কোনোভাবেই সম্ভব হবে না। সেই জন্য ব্যবস্থাপককে অবশ্যই এই আন্তঃদলীয় বা আন্তর্জাতিক দ্বন্দ্ব সেটির সমাধান করতে হবে। এটি সমাধানের জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, দ্বন্দ্বের প্রকৃত কারণটা কি কারণে দ্বন্দ্বটি হচ্ছে সেটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে, এবং ব্যবস্থাপককে এই দ্বন্দ্ব বিষয়টি অস্তিত্ব তাকে অনুধাবন করতে হবে, এবং এই ব্যাপারে সতর্ক হতে হবে, এবং বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে দক্ষতার সাথে এই দ্বন্দ্ব সমাধানের চেষ্টা চালাতে হবে। দ্বিতীয় বিষয় সেটা হলো ঘটনার প্রকৃতি উদ্ঘাটন,
অর্থাৎ তথ্য সংগ্রহের পর ব্যবস্থাপকের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে দ্বন্দ্বের মূল কারণ কি এবং উৎস কি সেটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। আবার সেটা খুঁজে বের করা সম্ভব হলেই কিন্তু এটি সমাধান করা সম্ভব হবে। এবং তৃতীয় যেটা সেটা আসলে দ্বন্দ্ব নিরসনের প্রণালী। দ্বন্দ্ব সমাধানের জন্য এরপরে দ্বন্দ্ব নিরসনের প্রণালী ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রথম যে প্রণালী বা পদ্ধতি সেটা হলো যে উভয় পক্ষকে দ্বন্দ্ব নিজেদের মধ্যে থেকে প্রত্যাহার করে নিয়ে এটা মিটে ফেলতে হবে। অর্থাৎ দ্বন্দ্বের যে বিষয়টি আছে সেটি যে যদি খুব সাধারণ প্রকৃতির হয় এবং এই দ্বন্দ্ব থাকার ফলে যদি কোনো পক্ষই লাভবান হওয়ার সম্ভাবনা না থাকে এবং দ্বন্দ্ব মিটে গেলে উভয় পক্ষ যদি ক্ষতিগ্রস্ত হয়, কারো যদি ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে এইভাবে দ্বন্দ্ব এড়িয়ে গিয়ে এখানে অর্থাৎ উভয় পক্ষকে শান্ত রাখতে এবং শান্তিময় সহাবস্থান হিসেবে আপাতত এড়িয়ে যাওয়া যেতে পারে। এরপরে অর্থাৎ এখানে এই দ্বন্দ্বগুলোকে না দেখার ভান করে এটাকে এড়িয়ে যাওয়া ভালো। অর্থাৎ যেহেতু সামান্য বিষয় দ্বন্দ্ব, এটা নিজেরা প্রত্যাহার করে নিলে মিটে যাবে, এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করার প্রয়োজন নেই। দ্বিতীয় হচ্ছে সমন্বয় সাধন। যদি দ্বন্দ্বে লিপ্ত অন্য পক্ষের সন্তুষ্টির জন্য সহযোগিতার মনোভাব থাকে তাহলে এটাকে সমন্বয় সাধন বলে। অর্থাৎ এখানে নিজেদের সন্তুষ্টি বিধানগুলোকে সমন্বয় বিধানকারী ব্যক্তি সর্বদাই সহজভাবে পরিস্থিতি গ্রহণ করবে। অর্থাৎ যিনি সমন্বয় সাধন করতে যাবেন, উভয় পক্ষের দ্বন্দ্বকে মিটাতে যাবেন, তিনি ওই বিষয়টাকে সহজভাবে নেবেন এবং তিনি চেষ্টা করবেন উভয় পক্ষের ভুল বোঝাবুঝি নিরসন করার চেষ্টা করবেন এবং পাশাপাশি অন্য পক্ষের কাছে অর্থাৎ যে বিষয় নিয়ে দ্বন্দ্ব হচ্ছে সেটি কোন পক্ষের কাছে অধিক গুরুত্বপূর্ণ, যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে সেক্ষেত্রে তাকে সহযোগিতা করে দ্বন্দ্ব নিরসনের চেষ্টা চালাতে হবে। উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসা করেও কিন্তু দ্বন্দ্ব নিরসন করা যায়। উভয় পক্ষে কিছুটা ছাড় দিয়ে অবস্থান তৈরি করে এখানে আপোষের মাধ্যমে দ্বন্দ্ব নিরসন করা সম্ভব। এরপরে বল যদি দুই পক্ষের মধ্যে তীব্র প্রতিযোগিতার সৃষ্টি এবং কোনো পক্ষই কোনো পক্ষকে বিন্দুমাত্র ছাড় দিতে যদি রাজি না হয়, সেক্ষেত্রে কিন্তু বল প্রয়োগের মাধ্যমে এখানে অর্থাৎ প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত, কঠোর নীতির মাধ্যমে এখানে দ্বন্দ্ব নিরসন করা যেতে পারে। এবং সর্বশেষে সেটা হলো সম্মিলিত প্রচেষ্টা। অর্থাৎ দ্বন্দ্বে লিপ্ত যে পক্ষগুলো রয়েছে এদের সহাবস্থান এবং এর মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা এবং এই সমস্ত বিষয়ের মাধ্যমে মতের যে মিল করা, এর মাধ্যমে এবং উভয় পক্ষের মধ্যে আনুগত্য প্রদর্শন করা এবং উভয় পক্ষ পরিস্থিতি শিক্ষা গ্রহণ করা, এর মাধ্যমে কিন্তু সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করে দ্বন্দ্ব নিরসন করা সম্ভব। তো শিক্ষার্থীরা এই হলো দ্বন্দ্ব বিষয়টি আমাদের যেটা আমরা আন্তর্জাতিক আচরণে আলোচনা করলাম। তো এই অধ্যায়ে আরো একটি বিষয় আছে, সেটা হলো দৃঢ় প্রত্যয়ী আচরণ। দৃঢ় প্রত্যয়ী আচরণ বলতে যেটি বোঝায় যে একজন ব্যক্তি এই আচরণটি এই দৃঢ় আচরণটি এমন একটি আচরণ প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি তার নিজের অনুকূলে কাজকে পরিচালনা করতে সক্ষম হয় এবং যেখানে সে তার সব অভিব্যক্তি সে নির্ভয়ে ব্যক্ত করে এবং অন্যের স্বার্থের রক্ষার পাশাপাশি নিজের যে স্বার্থ আছে সেটাকে সে আদায় করে। এই বিষয়টিকেই দৃঢ় প্রত্যয়ী আচরণ বলা হয়। অর্থাৎ এই আচরণটি একটা প্রক্রিয়া, এটির মাধ্যমে ব্যক্তি কোনো বিষয়কে তার নিজের অনুকূলে সবসময় রাখে এবং এইটার মাধ্যমে এই কাজকে সে নিজে পরিচালনা করতে সক্ষম হয় এবং সে নিজের স্বার্থ রক্ষার পাশাপাশি অন্যের স্বার্থ রক্ষার্থে তার যে অভিব্যক্তি সে নির্ভয় এটা ব্যক্ত করতে পারে। এই ধরনের যে আচরণ সেটাকে আমরা দৃঢ় প্রত্যয়ী আচরণ আমরা বলে থাকি। এই আচরণের ফলে ব্যক্তির ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির উন্নতি হয়, তার ভিতরে কনফিডেন্স বিল্ড হয়, সে যে নিজেকে বুঝতে পারে, চিনতে পারে, সে নিজে বুঝতে পারে যে তার যে কাজ করার ক্ষমতা রয়েছে। এটি পাশাপাশি যেহেতু সে অপর পক্ষের ব্যাপারেও, স্বার্থের ব্যাপারেও যেহেতু সে সচেতন থাকবে, সেহেতু অপর পক্ষকে সে বুঝতে পারবে, অপর ব্যক্তির উদ্দেশ্যকে সে অনুধাবনের চেষ্টা করবে এবং এই ক্ষেত্রে কি হবে যে এক্ষেত্রে যে কেউ যদি ওই ব্যক্তির কাছে সাহায্য চায় তাহলে সে বুঝবে যে সে ওই কাজের জন্য তার উপর নির্ভরশীল, অতএব পারস্পরিক ভিতরে একটি বোঝাপড়া হবে এবং তারা নির্ভয়ে তাদের অভিব্যক্তি প্রকাশ করতে পারবে এবং কাজগুলো চালিয়ে যেতে পারবে। এরপরে যে বিষয়টি রয়েছে আত্মসচেতনতা বা আত্মবিশ্বাসী উন্নতি। এই দৃঢ় প্রত্যয়ী আচরণের ফলে তাদের ভিতরে আত্মসচেতনতা সৃষ্টি হবে এবং আত্মবিশ্বাসী উন্নতি হবে। তো এই হলো দৃঢ় প্রত্যয়ী আচরণের সুবিধা।
এরপরে যে বিষয়টি আমাদের এই অধ্যায়ে রয়েছে সেটি হলো ক্ষমতা বলতে কি বোঝায়। আমরা জানি ক্ষমতা বলতে অন্যের উপরে প্রভাব খাটানোর ক্ষমতা। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে, যদি আমরা একটা প্রতিষ্ঠানের কথা বলি, একটি প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়নে একজন নির্বাহী তার অধস্তনদের পরিচালনার জন্য যে কর্তৃত্ব ব্যবহার করে থাকে সেটাকে আমরা ক্ষমতা বলে থাকি। সংগঠনের প্রতিটি পদমর্যাদার সাথে ক্ষমতা জড়িত রয়েছে। সংগঠনের সব নেতাকে ক্ষমতা ও রাজনীতির উপরে নির্ভর করতে হয়। নেতার দায়িত্ব হচ্ছে সংগঠনের নেতৃত্ব দেওয়া। সেক্ষেত্রে নেতৃত্ব প্রদানের জন্য কিন্তু নেতার ক্ষমতার প্রয়োজন রয়েছে। ক্ষমতা ছাড়া কিন্তু নেতা নেতৃত্ব প্রদান করতে পারবেন না। কিট ডেভিস ক্ষমতা সম্পর্কে যে কথাটি বলেছে যে ক্ষমতা হচ্ছে অপর ব্যক্তি বা ঘটনাকে প্রভাবিত করার সামর্থ্য। এই যে সামর্থ্য সেটি হলো ক্ষমতা। অর্থাৎ এক ব্যক্তি অপর ব্যক্তিকে যে প্রভাবিত করার ক্ষমতা সেটি হলো সেটাকেই ক্ষমতা বলা হয়ে থাকে। হেনরি ফেউল উনি বলেছেন যে আদেশ দানের এবং আনুগত্য আদায়ের যে ক্ষমতা অধিকার, এটাকে ক্ষমতা বলা হয়ে থাকে। তো এখানে আমরা ক্ষমতার কিছু প্রকারভেদ দেখছি। একটি হলো আনুষ্ঠানিক ক্ষমতা, আরেকটি হলো অনানুষ্ঠানিক ক্ষমতা। আনুষ্ঠানিক ক্ষমতার ভিতরে যে কথাটি বলা যায় সেটা হলো সংগঠনে যারা কর্মরত ব্যক্তিবর্গ রয়েছেন এরা পদমর্যাদা অনুযায়ী কিছু দায়িত্ব এবং ক্ষমতা ভোগ করে থাকেন এবং প্রত্যেকের প্রাতিষ্ঠানিক ক্ষমতা যেটি রয়েছে সেটাকে আনুষ্ঠানিক ক্ষমতা বলা হয়। অর্থাৎ সংগঠনে কর্মরত ব্যক্তিরা তাদের পদমর্যাদা অনুযায়ী যে দায়িত্ব বা ক্ষমতা ভোগ করে সেটি আনুষ্ঠানিক ক্ষমতা। এবং এই ক্ষমতার বলে সে সংগঠনের বিভিন্ন নির্দেশনা বা তার প্রভাব খাটাতে সে সক্ষম হয়। তো এর ভিতরে আনুষ্ঠানিক ক্ষমতার মধ্যে হচ্ছে আইনগত ক্ষমতা। একজন নির্বাহী যখন কোনো পদে যোগদান করেন তখন নিয়োগের শর্ত অনুযায়ী সে কিছু করা বা না করার ক্ষমতা সে পান, চুক্তিবদ্ধ হন এবং এই চুক্তি থেকে তার ভিতরে ক্ষমতা সৃষ্টি হয় এবং এই এই ক্ষমতা সে সংগঠনের মধ্যে কাজে লাগে এবং এই ক্ষমতা দ্বারা সে সংগঠনকে পরিচালনা করে। দ্বিতীয় যে ক্ষমতা রয়েছে পুরস্কারের ক্ষমতা। এখানে যিনি নেতা হবেন সংগঠনে, তিনি সংগঠনে যারা কাজ করবে তাদেরকে ভালো কাজের জন্য পুরস্কারের বা স্বীকৃতি দেওয়ার ক্ষমতা তার ভিতরে থাকে। এটি এক ধরনের ক্ষমতা। এরপর হচ্ছে দমনমূলক ক্ষমতা। যদি কোনো ব্যক্তি নেতিবাচক কোনো কাজ করে, সংগঠনে কোনো ব্যক্তি যদি নেতিবাচক কাজ করে তাহলে সেক্ষেত্রে নেতার এই দমনমূলক ক্ষমতা থাকে। তাকে ওই ভয় দেখানো, তাকে ওই ধরনের কাজ থেকে নিবৃত্ত করা, তাকে শাস্তি দেওয়া, এই ধরনের যে ক্ষমতা এটাকে দমনমূলক ক্ষমতা বলা হয়। তো নেতার ভিতরে এই ধরনের আনুষ্ঠানিক ক্ষমতাগুলো থাকে। পাশাপাশি অনানুষ্ঠানিক ক্ষমতা রয়েছে। অনানুষ্ঠানিক ক্ষমতা সাংগঠনিক ক্ষমতাই সবকিছু নয়, প্রাতিষ্ঠানিক ক্ষমতার বাইরেও কিছু ক্ষমতা ব্যবহার করা হয়। এখানে এই ক্ষমতাগুলোকে সাধারণত ব্যক্তিগত ক্ষমতা বলা হয়। এটি আনুষ্ঠানিক ক্ষমতার মধ্যে অর্থাৎ আনুষ্ঠানিক ক্ষমতার মধ্যে পড়ে না, এটা অনানুষ্ঠানিক ক্ষমতার মধ্যে পড়ে। ব্যক্তিগত ক্ষমতা যেমন নেতা তার নিজের মেধা বা যোগ্যতা ব্যক্তিত্ব দিয়ে তিনি ক্ষমতা প্রয়োগ করেন, সেটি হলো ব্যক্তিগত ক্ষমতা। প্রত্যেক নেতার নিজস্ব আলাদা যোগ্যতা বা অভিজ্ঞতা বা ক্ষমতা রয়েছে এবং এটি দ্বারা সে দলের মধ্যে নিজের ইমেজ সৃষ্টি করে এবং এটি দ্বারা সে কাজ করিয়ে নেয়। এটাই হলো ব্যক্তিগত ক্ষমতা। এরপর রয়েছে বিশেষজ্ঞ ক্ষমতা। বিশেষজ্ঞ ক্ষমতা বলতে যেটা বোঝানো হয় যে নেতার যে পেশাগত জ্ঞান রয়েছে, এই জ্ঞানের মাধ্যমে যে ক্ষমতা জন্মায় সেটি হলো বিশেষজ্ঞ ক্ষমতা। এবং বিশেষজ্ঞ ক্ষমতা পেশাগত শিক্ষা ও অভিজ্ঞতা থেকে অর্জিত হয়। এটা নির্ভর করে শিক্ষা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার উপর। তো এই ধরনের যে ক্ষমতা এটাকে বিশেষজ্ঞ ক্ষমতা বলা হয়। এরপর হচ্ছে উল্লেখ্য ক্ষমতা। এটি আর যে ক্ষমতা ব্যক্তিগত বা বিশেষজ্ঞ ক্ষমতা এটির মতো নয়। কোনো নির্বাহী বা ব্যক্তির অসাধারণ কিছু যোগ্যতা থাকে যা সাধারণের নেই বলে কর্মীরা তাকে সমীহ বা শ্রদ্ধা চোখে দেখে। যেমন একজন নির্বাহী, উনি প্রতিষ্ঠানে ব্যবসায় কাজ করছে, পাশাপাশি ওনার ক্রিকেট খেলারও যোগ্যতা আছে। এরকম অতিরিক্ত কিছু ক্ষমতা থাকে। এই ধরনের যে ক্ষমতা এটাকে উল্লেখ্য ক্ষমতা বলা হয়। এরপর হচ্ছে আধ্যাত্মিক ক্ষমতা। কোনো ব্যক্তির মধ্যে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলার অতি প্রাকৃতিক কিছু ক্ষমতা তাদের ভিতরে থাকে, এগুলোকে আধ্যাত্মিক ক্ষমতা বলা হয়। এগুলো সাধারণত আধ্যাত্মিক ক্ষমতা ব্যক্তির এবং আন্তঃব্যক্তির উৎস থেকে তৈরি হয়। অর্থাৎ তার বিশেষ কিছু গুণ থাকে, ঐশ্বরিক কিছু ক্ষমতা তার ভিতরে থাকে। এই ধরনের ক্ষমতাগুলোকে আধ্যাত্মিক ক্ষমতা বলা হয়। তো এই হলো ক্ষমতার উৎস। শিক্ষার্থীরা এই সমস্ত জায়গা থেকে ক্ষমতা নেতারা পেয়ে থাকেন। তো এছাড়াও আমরা যে বিষয়টি অধ্যায় সর্বশেষ আলোচনা করব সেটা হলো সাংগঠনিক রাজনীতি কি। সংগঠন সমাজেরই একটা অংশ।
সমাজে চাওয়া পাওয়া নিয়ে মানুষের যেমন রাজনীতি করে, তেমনিও সংগঠনের ক্ষেত্রে একই ঘটনা ঘটতে পারে। সংগঠনের কর্মীরাও রাজনীতি করে, যেটি সাংগঠনিক রাজনীতি নামে পরিচিত। সংগঠনে মানুষ কর্মীরা কাজ করতে যায়, সেখানে তার পদ থাকে, উচ্চ পদ থাকে, বিভিন্ন চাহিদা থাকে, সুযোগ সুবিধা থাকে। এই যে স্বার্থ, এটা স্বার্থ সংরক্ষণের জন্য তারা বিভিন্ন ধরনের নীল নকশা করে থাকে, কাজের নকশা করে থাকে। এই ধরনের বিষয়গুলোকে সাংগঠনিক রাজনীতি বলা হয়ে থাকে। নিউস্ট্রম এবং কিট ডেভিসের মতে ব্যক্তির প্রভাব বা নিঃস্বার্থ সংরক্ষণের জন্য প্রভাব বিস্তারকারী যে সমস্ত উদ্দেশ্যমূলক কাজের নকশা প্রণয়ন করা হয় তাকেই সংগঠনের রাজনীতি বলা হয়। তবে এই রাজনীতি সবার কাছে সমানভাবে মানে পছন্দনীয় নয়। এই রাজনীতি সবাই পছন্দ করে না। তো সেক্ষেত্রে এই সাংগঠনিক রাজনীতির প্রতি কর্মীর কি প্রতিক্রিয়া, সেটি নিয়ে আমরা আলোচনা করব। যদি সফলভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যায় তাহলে এটার ফলাফল অনুকূল হয়, কিন্তু এই ফলাফল অনুকূল হলে অধিকাংশ মানুষই কিন্তু রাজনৈতিক ক্ষমতা প্রয়োগকে পছন্দ করে না। বিশেষ করে সাংগঠনিক রাজনীতি অনেক সময় ইতিবাচকের চেয়ে নেতিবাচক ফলাফল বেশি বয়ে আনে বলে অনেক মনে করেন। তো এই যদি সাংগঠনিক বিষয় যদি রাজনীতি হয় তাহলে সেই ক্ষেত্রে যে বিষয়গুলি হতে পারে সেটা হলো যে কর্মক্ষেত্রে কার্য সন্তুষ্টি কমে যেতে পারে। সংগঠনে খুব কম সংখ্যকই কিন্তু কর্মী থাকে যারা সাংগঠনিক রাজনীতি দ্বারা উপকৃত হয়। অধিকাংশ কর্মী এটা পছন্দ করে না, কারণ এই রাজনৈতিক কৌশল অনেক সময় সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব যদি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু এখানে কর্মীদের ভিতরে বিরূপ প্রভাব পড়তে পারে, ফলে কার্য সন্তুষ্টি হ্রাস পেয়ে এখানে সংগঠনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এছাড়া সাংগঠনিক রাজনীতির কারণে কর্মীদের ভিতরে দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে, উদ্বিগ্নতা সৃষ্টি হতে পারে। যেমন যারা নেতা সমর্থনে থাকবেন, নেতা যাদেরকে পছন্দ করবে সে বেশি সুবিধা পাবে, নেতা যাদের পছন্দ করবে না সে বেশি সুবিধা পাবে না, এই ধরনের দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। এবং এই সমস্ত কারণে দেখা যেতে পারে শ্রমের ক্ষেত্রে ঘূর্ণায়মানতা বেড়ে যেতে পারে। এখানে দেখা গেল যে এই রাজনীতির কারণে অনেক কর্মী আছে রাজনীতিকে অপছন্দ করার ফলে তারা কি করতে পারে, এই প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে পারে, অন্য কর্মকাণ্ডে চলে যেতে পারে, এই সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়াও যেটি আছে সেটা হলো যে যারা কাজ করছেন এদের কার্য সম্পাদনের ক্ষেত্রে তাদের যে উৎপাদনশীলতা, এটির ক্ষেত্রে যে পজিটিভ যে বিষয়টি ছিল অনেক সময় এটি পজিটিভ হতে পারে। দেখা গেল যে অনেক সময় রাজনীতির কারণে অনেক সময় উৎপাদন বাড়তে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে আবার এটি ক্ষেত্রে উল্টো ফলও হতে পারে। অর্থাৎ দেখা গেল যে কর্মীরা শুধুমাত্র রাজনীতির বিষয়ে অধিক মনোযোগী হচ্ছে, কাজের বিষয়ে খুব বেশি মনোযোগী হচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি ভিন্ন অবস্থার সৃষ্টি হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে যিনি কাজে সফল হলেন তার প্রতি নেতারা ভালো মনোযোগ দিচ্ছে না, আবার যে সফল হল না তার কার্যক্ষমতা তার ক্ষমতা বেড়ে গেল, সেক্ষেত্রে কিন্তু একটি অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হতে পারে। তো এখানে সাংগঠনিক রাজনীতি যদি বজায় থাকে তাহলে কর্মীদের এই ধরনের প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই আন্তর্জাতিক আচরণের মধ্যে আলোচনা এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছো। সময়ের পরিধি সীমিত হওয়ার কারণে বিষয়গুলো আরো বিস্তারিত আলোচনা করার সুযোগ এখানে নেই। যদিও এটি একটি আচরণিক কোর্স, বিহেভিয়ারাল অ্যাপ্রোচের কোর্স, এখানে কথাবার্তা অনেক জটিল, বিষয়বস্তুগুলো কিছুটা জটিল রয়েছে। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সহজভাবে উপস্থাপন করার জন্য, যদিও সময় স্বল্পতার কারণে বিস্তারিত আলোচনা করা সম্ভব হচ্ছে না, তারপরে যতটুকু পেরেছি আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পাশাপাশি এগুলো ভালো করে বোঝার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেকমেন্ডেড যে পুস্তকগুলো আছে এগুলো তোমরা ফলো করবে, এবং আমাদের দেশে প্রচলিত যে মানসম্পন্ন বইগুলো রয়েছে এগুলো তোমরা ফলো করে তোমরা পড়াশোনা করবে। পাশাপাশি তোমাদের যারা শ্রেণী শিক্ষক রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে ভালো করে পড়াশোনা করার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। পরিশেষে তোমাদের মঙ্গল কামনা করে আজকের আলোচনা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।